হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তাজু স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। অনেক অপেক্ষার পর রবি তেজা শ্রীলীলা অভিনীত মাস যাত্রা সিনেমাটি চলে এসেছে, তো আমিও চলে আসলাম। এটা এক্সপ্লেন নিয়ে তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। তো সাইফাই থ্রিলার মুভি ডেফিনেশন বদলে দেওয়া এক মাস্টারপিস মুভি নিয়ে তাজু স্টোরি প্রেজেন্টস মাস যাত্রা। গল্পের শুরু। সিনেমার শুরুতে দেখা যাক একজন পুলিশ ভ্যান নিয়ে কয়েকজন পুলিশে এক বাগানের বাইরের দিকে আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে সেই বাগান বাড়িতে। এখানে এসআই ফানিন্দ্রা আর তার দলবল নিয়ে একজন নিখোঁজ ছেলেকে খুঁজতে এসেছিল। এই বাগান বাড়িটা আসলে মন্ত্রীর ছেলের। মন্ত্রীর ছেলে তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সেখানে বসে থেকে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ফানিন্দ্রা আর মন্ত্রীর ছেলেকে জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটার সম্পর্কে। তখন মন্ত্রীর ছেলেটা ওর দিকে রাগান্বিতভাবে তাকায়। এতে অনেকটা ভয় পেয়ে যায় ফানিন্দ্রা। তারপর মন্ত্রীর ছেলেটার হাতে একটা কুঠার নেয় আর ওপরের দিকে তাকায়। দেখা যায় ছেলেটাকে ওপরেই মেরে টাঙিয়ে রেখেছিল। সেই কুঠারটা ছুঁড়ে মারাতেই ছিঁড়ে পড়ে যায় সেই ছেলেটা। তখন মন্ত্রীর ছেলে বলে ওঠে, ওর কত বড় সাহস, ও আমার বোনকে ভালোবেসেছে। প্রথমে ওকে আমি ভয় দেখিয়েছিলাম, অনেক করে বুঝিয়েছি, কিন্তু তারপরেও কিছুতেই মানেনি। এর জন্য ওকে মারতে আমি বাধ্য হই। এখন ওর লাশ নিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি কিছু জানি না। সাথে সাথেই ফানিন্দ্রা কল লাগায় তার বসকে এবং সবকিছু খুলে বলে। তখন ওর বসকে বলে দেয় যে এমনভাবে সবকিছু সিস্টেম করো যাতে মনে হয় ছেলেটা নিজে নিজেই মারা গেছে, আর ওর পকেটে একটা চিঠি লিখেও ঢুকিয়ে দাও। এরাও ঠিক ওর বসের কথা মতোই কাজ করে। সব কাজ শেষেই ছেলেটার লাশ নিয়ে গিয়ে ফেলে রেখে আসে এক রেল লাইনের ওপর। তারপর আবারও বসকে কল দিয়ে সবকিছু জানায়। এই কথাটা শুনেই কেন যে ভয়ে কেঁপে ওঠে ওর বস আর বলে যে তুমি এই ভুলটা কেমনে করলে? ওখানে লাশটা কোনোভাবেই ফেলা উচিত হয়নি, ওটা তো আমাদের এরিয়া না, তাড়াতাড়ি ওখানগা থেকে গিয়ে লাশটা সরিয়ে ফেলো। তবে বস এরকম বিহেভিয়ার কেন করছে আগা মাথা কিছুই বুঝতে পারে না ফানিন্দ্রা। ঠিক তখনই এন্ট্রি হয় রেলওয়ে এসআই এর। ওর নাম লক্ষ্মণ ভেরি। রেল লাইনের ওপরে যে একটা লাশ পাওয়া গেছে এই খবরটা তাকে একজন কনস্টেবল জানায়। সাথে সাথেই লক্ষ্মণ চলে যায়। সেই জায়গায় গিয়ে দেখতে পায় ফানিন্দ্রা তার দলবল নিয়ে ওখানে ইনভেস্টিগেশন করছিল। লক্ষ্মণকে আসতে দেখে ওর কাছে এগিয়ে যায় ফানিন্দ্রা আর বলে যে ফাইলে একটা সাইন করে দিন, তাহলে আমাদের লাশটা আমরা নিয়ে চলে যাব। এটা দেখে বোঝা যাচ্ছে ছেলেটা নিজে নিজেই মারা গেছে, আর ওর পকেটে পাওয়া গিয়েছিল একটা নোট, জন্য সাইনটা দিয়ে দিলে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কিন্তু লক্ষ্মণ বলে এত তাড়াহুড়ো কিসের, মাত্র তো আসলাম, একটু দেখি তারপর না হয় সাইনটা করি। সে আরও বলে আমার মনে হচ্ছে না ছেলেটা নিজে নিজে মারা গেছে। নোটটা দেখে বলছে এটা তো ওর হাতের লেখা কোনোভাবেই হতে পারে না। আমি যতদূর জানি ওই ছেলেটা তো এমবিএ করা একজন গ্র্যাজুয়েট, আর এই নোটের হাতের লেখাটা দেখে মনে হচ্ছে বড়জোর ক্লাস 6 ফেল করা কোনো ছাত্রর। এখানে কি ঘটেছিল, কেন ঘটেছিল, এগুলো সবকিছু সত্যি জানতে হবে আমাকে। তবে তারপরও কোনো কথা না শুনেই বারবার সাইনটা করতে বলছিল ফানিন্দ্রা। তখন খানিকটা রেগে যায় লক্ষ্মণ আর ওর হাতটা ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই দিক দিয়ে একটি ট্রেন আসছিল, কিন্তু তারপরেও ওর হাত ছাড়ছিল না লক্ষ্মণ। এতে অনেক ভয় পেয়ে যায় ফানিন্দ্রা। সে মনে মনে ভাবছিল আজকে তো নিশ্চিত মৃত্যু। দেখা যায় ওদের কাছাকাছি এসে ট্রেনটা অন্য লাইন দিয়ে চলে যায়। তখন লক্ষ্মণ বলে আপনি ভুল ট্র্যাকে এসেছিলেন। ভালোভাবে ইনভেস্টিগেশন করার পরে কেসটা ক্লোজ করা হবে, আর সেটা করব আমি। তারপর ওর থেকে মন্ত্রীর ছেলের সম্পর্কে সবকিছু জানে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসে মন্ত্রীর ছেলের হাইড আউটে। এসে ওদেরকে মারধর করতে শুরু করে। ওদের কেন মারধর করছে এরা যখন ওরা জানতে চায়, তখন স্টেশনের বিভিন্ন জিনিসপত্র দেখায় ওদের হাইড আউটে, আর বলতে থাকে তোমরা স্টেশন থেকে এগুলো চুরি করে এনেছো। কিন্তু আসল সত্য তো এটাই যে লক্ষ্মণ নিজেই ওদের হাইড আউটে এগুলো নিয়ে রেখে এসেছিল, যেন এই কারণ দেখিয়ে ওদেরকে মারধর করতে পারে। অনেকক্ষণ মারার পরে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে লক্ষ্মণ। তারপর আবার নিজেই ওদেরকে হসপিটালে অ্যাডমিট করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মন্ত্রী চলে আসে তার ছেলেকে দেখার জন্য, আর ওর ছেলেকে লক্ষ্মণ যে হসপিটালে এনেছিল এই জন্য ওকে ধন্যবাদ জানায়। আরও অনেক রাগান্বিত স্বরে বলতে থাকে কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলেছে।
তখন লক্ষ্মণ হাসতে হাসতে বলে, ওটাও আমি। এটাতে অনেক রেগে যায় মন্ত্রীর ছেলে লক্ষ্মণের ওপর, কিন্তু লাশটা ওদের এক হয় না। লক্ষ্মণ একটু এরকম প্রকৃতিরই মানুষ। পরদিন সকালবেলাতে দেখা যায় লক্ষ্মণ তার দাদাকে নিয়ে এসেছে একটি মেয়ে দেখার জন্য। বয়স অনেক হয়ে গেছে লক্ষ্মণের, কিন্তু এখন পর্যন্ত বিয়ে হয়নি। আর আপন বলতে শুধু দাদাই ছিল। মেয়েটাকে দেখে খুব পছন্দ হয়ে যায় লক্ষ্মণের। তারপর দুজনে একটু কথা বলে মেয়েটাও পছন্দ করে লক্ষ্মণকে। সন্ধ্যার সময় মেয়েটা আবার কল দাও লক্ষ্মণকে। তারপর দুজনে আবার মধুর কথা বলতে থাকে। এদিকে লক্ষ্মণের দাদা কল দাও মেয়েটার বাবাকে, আর লক্ষ্মণের সম্পর্কে আবোল তাবোল কথা বলতে শুরু করে। সে নাকি অনেক বড় মেয়েবাজ এক ছেলে। তারপর সে নাকি গাল নেশা পানীয় করে, আরও অনেক বাজে বাজে কথা বলতে থাকে লক্ষ্মণ সম্পর্কে। মেয়েটার সাথে কথা বলা শেষ করে যখন লক্ষ্মণ এখানে আসে, তখন দেখতে পায় দাদা ওর সম্পর্কে আজে বাজে কথা বলছে মেয়েটার বাবাকে। তখন দাদাকে অনেক কথা শোনায়। সাথে সাথে দাদা সেখান থেকে দৌড়ে গিয়ে একটি ঘরের মধ্যে আটকে দেয় দরজা। বাইরে থেকে দাদাকে এটা ওটা বলেই যাচ্ছিল লক্ষ্মণ, আমি তো আগে বুঝতে পারিনি যে আমার যে এতগুলো বিয়ে ভেঙেছে এগুলো তাহলে তুমি ঘরের মধ্যে থেকেই করেছ। তুমি হচ্ছ আমার ঘরের বিভীষণ। দাদা তখন বলে, আমি জীবিত থাকতে তককে কোনোদিনও বিয়ে করতে দিব না, কারণ আমি খুব ভালো করেই জানি তুই বিয়ে করার পরদিনই আমাকে পাঠিয়ে দিবি ওল্ড হোমে। তখন লক্ষ্মণ বলে, না না, আমি ওরকম করব না কখনো। কিন্তু দাদা বলে, আমি তোর দাদা, একই কথা আমি আমার বাবাকেও বলেছিলাম, কিন্তু আমি বিয়ে করে আনার 6 মাস পরে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম সেই জায়গায়। এর জন্য আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর তুই যেহেতু আমার রক্ত, তো তোর ওপরও একটু কনফিডেন্স আছে। ঠিক তখনই দেখা যায় আবার ওই মেয়েটা কল দাও লক্ষ্মণকে, গালাগালি করে ফোনটা কেটে দাও। এই বিয়েটা হয় না ওর। আন্ডার কভার এজেন্ট। এদিকে দেখা যায় এসপি অফিসের বাইরে এক লোক দাঁড়ানো ছিল। তারপর ওকে ভেতরে ডেকে আনা হয়। আসলে এই হচ্ছে আন্ডার কভার এজেন্ট। সে এসপিকে শিলাবতী নামের এক ধরনের গঞ্জিকা কিনে দেখায়। বিশাখাপাত্তা নামে এটা প্রচুর চাষাবাদ হয়। ওখানে কিছু কিছু গ্রাম আছে যেখানে চাষিরা কোনো ফসল ফলাদি ফলায় না, শুধুমাত্র তারাই গঞ্জিকার চাষ করে। এটার দাম কেজিতে প্রায় 5,000 থেকে শুরু হয়। ওই জায়গা থেকে যত দূরে যায় এই গঞ্জিকাগুলো, এটার দাম ততটাই বাড়তে শুরু করে। গোটা দেশের সকল জায়গাতেই এটা সাপ্লাই করা হয় ওই জায়গা থেকেই। তবে সবচাইতে বেশি সাপ্লাই করা হয় কলকাতায়। আর গঞ্জিকার বস্তাগুলোতে একটা করে স্ট্যাম্প লাগানো হয়। ওই স্ট্যাম্পটা দেখলে কোনো পুলিশ বা কারুরই ধরার ক্ষমতা নেই বস্তাগুলো। মালিক ছিল ওটাই ভয়ঙ্কর। যদিও কেউ ভুলে সেটা ধরে ফেলে, তাহলে তার পরিণতি হয় শুধুমাত্র মৃত্যু। ওনার নাম শিবুদু। তখন আন্ডারকভার এজেন্ট বলে, স্যার, আমি 6 মাস ধরে ওর দলে আছি। ওর বিরুদ্ধে আমি অনেক প্রমাণই সংগ্রহ করেছি, আর সবকিছুই পেনড্রাইভে ভরা আছে। আমরা চাইলে এখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। কিন্তু এসপি বলে, এখনো সময় হয়নি। আরও একজন আছে যার সম্পর্কে প্রথমে তোমার কিছু জানতে হবে। ওর নাম পাথরা। সে কলকাতায় বসবাস করে। শিবুদু যেহেতু গঞ্জিকা কলকাতায় পাঠায়, তো আমার মনে হচ্ছে যে ওদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। তুমি এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করো। ট্রান্সফার। এইদিকে দেখা যায় লক্ষ্মণ তার দাদাকে জানায় যে আমার ট্রান্সফার হয়ে গেছে। দাদা ওর কথাটা শুনে তো প্রথমে একটু খুশি হয়, কিন্তু লক্ষ্মণ ওর খুশিগুলো মাটি করে দিয়ে বলে, আমি ওখানে এবার আর তোমাকে নিয়ে যাচ্ছি না দাদা। তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই জন্মে তোমার কোনোদিন বিয়ে হবে না। এর জন্য এবার তোমাকে আমি ওল্ড এজ হোমে পাঠাবো। কিন্তু কোনোভাবেই সেখানে যেতে চায় না দাদা। তবে লক্ষ্মণও তো কম নয়। আগে থেকেই সে সব ব্যবস্থা করেই রেখেছিল। কিছুক্ষণের মধ্যে সেই ওল্ড এজ হোম থেকে লোকজন এসে ধরে নিয়ে যায় ওর দাদাকে। পরদিন সকাল বেলাতেই লক্ষণ চলে আসে সেই জায়গায়। ওকে নেওয়ার জন্য অনেকগুলো কনস্টেবল এসেছিল। তারপর লক্ষণ যখন স্টেশনটা ঘুরে বেড়াচ্ছিল, তখন দেখতে পাচ্ছিল স্টেশনের মধ্যে খুব বাজে অবস্থা করে রেখেছে ওরা। এটাকে দেখে একদমই স্টেশন মনে হচ্ছিল না। এমনকি স্টেশনের মধ্যে ওরা গরু ছাগলও পালছিল। লক্ষণ যখন ঘুরে ঘুরে স্টেশনটা দেখছিল, ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় সেই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে 3 জন গঞ্জিকা সেবন করছে। এটা দেখে ওদিকে এগিয়ে যায় লক্ষণ। পাবলিক প্লেসে কেন গঞ্জিকা সেবন করছিস? এটা জিজ্ঞেস করলে ওরা উলটপালট কথা বলে, আর এতে ওদের সবাইকে ধোলায় দেয় লক্ষণ। তবে কেন যে কনস্টেবলরা বলেছিল, স্যার এখানে এমনই চলে, এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। এখানে স্যার আপনি কয়েকদিন থাকলেই সব কিছু বুঝে যাবেন। তারপরে ওর কোনো কথা না শুনে ওদের সবাইকে ধরে নিয়ে চলে আসে পাশের পুলিশ স্টেশনে। সেখানে থাকা এসআইকে ওদের 3 জনকে ধরিয়ে দেয় এবং বলে যে এরা গঞ্জিকা সেবন করছিল ওপেন প্লেসে। তখন এসআই বলে, স্যার এখানে কি আপনি নতুন? আচ্ছা যাই হোক, যা তোরা 3 জন চলে যা। এটা বলেই ওদেরকে ছেড়ে দেয়।
আর লক্ষণকে বলে, আপনি হচ্ছেন রেলওয়ে স্টেশন পুলিশ, তা আপনার যদি ওখানে, আপনি এখানে কেন? আপনি স্টেশন নিয়ে গিয়ে ভাবুন মশাই, যান। আমার থানা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই এলাকার সব কিছু এভাবেই চলে আর এভাবেই চলবে। তারপর সেখান থেকে খানিকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসে লক্ষণ। সেই দিন রাতের বেলাতেই লক্ষণ যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা গুলির শব্দেতেও ঘুমটা ভেলে যায়। তারপর সে বাইরে বেরিয়ে কনস্টেবলটাকে ডাকে আর জানতে চায় যে কিসের শব্দ ছিল এটা। তখন কনস্টেবলটা বলে, স্যার এখানে এটা স্বাভাবিক, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। কিন্তু তারপরেও লক্ষণ লোকের সাথে নিয়ে চলে আসে জঙ্গলের ভেতরে। গিয়ে দেখতে পায় দুজন লোক বন্দুক দিয়ে পাখি শিকার করছে। তারপর ওদেরকে ধরে নিয়ে চলে আসে ফরেস্ট অফিসারের কাছে, কিন্তু সেও লক্ষণকে বিভিন্নভাবে অপমান করে। দেখা যায় ফরেস্ট অফিসারের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে ওই এসআই। এগুলোতে লক্ষণের আর বুঝতে বাকি থাকে না যে ওরা সবাই এক। এই ব্যাপারগুলোতে অনেকটাই মন খারাপ হয়ে যায় লক্ষণের, আর সে চিন্তা করতে থাকে, কেনই বা আমি রেলওয়ে পুলিশ হলাম? যদি আমি সাধারণ পুলিশ হতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমার দাদার জন্য আমাকে আজ রেলওয়ে পুলিশ হতে হলো। তুলসীর সঙ্গে দেখা। পরদিন সকালবেলাতে এসব চিন্তা করতে করতে স্টেশনে থাকা একটি বেঞ্চের ওপর বসেছিল লক্ষণ। ঠিক তখনই দেখা যায় গুন্ডা পান্ডাগুলো সেখানে চলে আসে, আর গতকালে ওর সাথে হয়ে যাওয়া ব্যাপার সম্বন্ধে ওর সাথে মজা নিচ্ছিল। এগুলোতে আস্তে আস্তে রাগান্বিত হতে শুরু করে লক্ষণ। তারপর বুদ্ধি করে ওদের জিজ্ঞেস করে, আচ্ছা তোদের টিকিট কোথায়? ওরা জানায় ঘুরতে হলে টিকিট লাগে নাকি? তখন ওদেরকে মারতে শুরু করে দেয় লক্ষণ। একদম কাপড় কাচার মতন কেচে যাচ্ছিল ওদেরকে। কিছুক্ষণের মধ্যে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে লক্ষণ। ওদের সাথে যখন ফাইট করছিল, ঠিক তখনই দেখা যায় দৌড়াতে থাকা একজনকে পা দিয়ে ফেলে দেয় একটি মেয়ে। তারপর গিয়ে সেও ট্রেনে ওঠে। এই ব্যাপারটা আবার দেখে নেয় লক্ষণ, আর মেয়েটিকে পেছন থেকে দেখেই ওর ভালো লেগে যায়। আসলে এত বয়স হবার পরে ওর বিয়ে হয়নি, এমনটা হওয়া স্বাভাবিক। তখন সাথে সাথেই চলে আসে ট্রেনের ভেতরে আর মেয়েটিকে ধন্যবাদ জানায়। আসলে লক্ষণ এখানে এসেছিল মূলত মেয়েটার সাথে কথাবার্তা বলার জন্য। মেয়েটার নাম ছিল তুলসী। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মেয়েটার সম্পর্কে কিছু তথ্য জানতে পারে লক্ষণ। তুলসী আসলে একটা স্কুলে মাস্টারি করত, ওর বাবা একটা স্কুলের হেডমাস্টার। এদিকে দেখা যায় শিবুদু একটা চাইন আর তালা নিয়ে একটি মেয়ের দিকে আগায়। তারপর গিয়ে সেই মেয়েটাকে বলে, তুমি শুধুই আমার, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনোদিনও আমার ভালোবাসার মূল্যটা দাওনি। তবে তুমি যদি কাউকে বিয়ে করো তো সেটা আমি হব। এটা বলেই ওর এক পায়ে চাইনটা লাগিয়ে তালা মেরে দেয়। মেয়েটা অনেক কান্না করছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে চালাবেলা আর বলে, আমাদের রেলওয়ে স্টেশন পুলিশ মেরেছে, আপনি একটু ব্যাপারটা দেখবেন। ওদের মুখে এমন কথা শুনে অনেক রাগান্বিত হয়ে ওঠে শিবুদু আর বলে, তোদের সাথে যারই ঝামেলা হবে তাকেই আমি মেরে ফেলবো। আমাকে কি মনে করেছিস তোরা? এত ছোট্ট মাপের একজন এসআইকেও তোরা হ্যান্ডেল করতে পারিস না? অন্যদিকে দেখা যায় তুলসীকে দেখার পর থেকে লক্ষ্মণ সবসময় স্টেশনে এসেই অপেক্ষা করত। প্রায় প্রত্যেকদিন ওর সাথে দেখাও হতো। আর কোনোদিন যদি তুলসীর আসতে একটু দেরি হতো তাহলে লক্ষ্মণ ওর জন্য ট্রেনটা থামিয়ে রাখত। এভাবেই আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে খুব ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় ওদের মধ্যে প্রেমও মোটামুটি হয়ে গেছে। এমন একদিন যখন তুলসীর জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই দেখতে পায় পাশের থানার এসআই ওর ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছিল। ওর ছেলে শহরে যাবে পড়াশোনার জন্য। এদিকে দেখা যায় শিবুদুর কাছে কল দিয়ে কেউ একজন বলে, তোমাদের মধ্যে একজন পুলিশের খবরই আছে, সেটাকে এটাও বলে দেয়। তখন শিবুদুর সাথে সাথে তার লোকজনের কাছে যায় আর ওই পুলিশটার নাম ধরে ডাক দেয়। যার নাম ধরে ডেকেছিল সে উত্তরটা নেয়, কিন্তু শিবুদুর কাছে তো সে ছিল অন্য নামে। তখন শিবুদুর আর বুঝতে বাকি থাকে না যে এই হলো সেই পুলিশ। সাথে সাথে ওকে ধরে মেরে ফেলতে বলে, কিন্তু সে জানের ভয়ে দূর লাগায়। অনেকক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করার পরে সে কল লাগায় এসপিকে আর ওর সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তখন এসপিও সামনে থাকা রেলওয়ে স্টেশনের দিকে যেতে বলে, ওখানে আমি এমন একজনের পোস্টিং করিয়েছি যে তোমার সব সমস্যার সমাধান করে দিবে। তো তোমার পেছনে যত লোকই থাক না কেন, তুমি শুধু স্টেশন পর্যন্ত যাও, বাকি দায়িত্ব ওর। কিছুক্ষণের মধ্যেই সেই পুলিশ অফিসারটা দৌড়াতে দৌড়াতে চলে আসে স্টেশনে আর লক্ষ্মণের পিছে গিয়ে লুকায়। কাঁদতে বলে, ওরা আমাকে মারার জন্য তাড়া করছে, স্যার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। ওর মুখে এমন কথা শুনে সাথে সাথে শুরু করে দেয় লক্ষ্মণ তার তাণ্ডব লীলা। চোখের পলকে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে লক্ষ্মণ। ওদের ফাইট চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ স্টেশনের এসআই আর লক্ষ্মণকে বলে, এরা তো আমাদের থানার আন্ডারে পড়ে, তো ওদেরকে আমার হাতে তুলে দিন। কিন্তু লক্ষ্মণ কিছুতেই সেটা করে না।
আর আন্ডার কভার পুলিশ অফিসারটাকে নিজের হেফাজতে নিয়ে নেয়। তারপর পরে লক্ষ্মণের কাছে একটি কল আসে। তখন সে জানতে পারে ওর দাদা ওল্ড এজ হোম থেকে পালিয়েছে। দেখা যায় লক্ষ্মণের দাদা একটি ট্রেনে করে ওর উদ্দেশ্যেই রওনা করে। ট্রেনটা যখন একটি প্ল্যাটফর্মে এসে থামে তখন ওর কাছে একজন বাচ্চা ছেলে এসে গঞ্জিকা বিক্রি করতে চায়। এটাতে হতবাক হয়ে যায় উনি আর বলে, এটা তো তোমার স্কুলে যাবার সময়, তাহলে তুমি এটা কেন করছো? কে তোমাকে এটা করতে বাধ্য করাচ্ছে? তখন পিচ্চি ছেলেটা বলে ওঠে, আমাকে কেউ বাধ্য করাচ্ছে না, তবে আমার যে বস আছে তিনি হচ্ছেন আমার আপু। তারপর ওর বসকে দেখার জন্য লক্ষ্মণের দাদা বাইরে বেরোয়। দেখা যায় বাইরে বসে আছে তুলসী, কিন্তু লক্ষ্মণ যে রূপে ওকে দেখেছিল এখানে তার অন্য রূপে দেখা যাচ্ছে। তখন লক্ষ্মণের দাদা যায় তুলসীর কাছে আর বলে, তুমি এগুলো কেন করছো? তুমি একটা মেয়ে মানুষ হয়ে তুমি এগুলো করছো? তোমার বাবা যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে তোমার কি হবে? তুমি একবার চিন্তা করেছো? তখন তুলসী হাসতে হাসতে ডাক দেয় ওর বাবাকে। দেখা যায় ওর বাবা দুটো পোটলা হাতে করে নিয়ে এসে বলে, দুইটাই আসার নেই। তখন লক্ষ্মণের দাদার আর বুঝতে বাকি থাকে না যে এটা ওদের ফ্যামিলি বিজনেস। এরপর ওখানে ওদের দুজনকে আরও অনেক কথা শুনিয়ে গিয়ে ট্রেনে ওঠে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে লক্ষ্মণের কাছে। তখন লক্ষ্মণ ওর দাদাকে অনেক কথা শোনায়। আপনার কি সমস্যা ওল্ড এজ হোমে থাকতে? ওখানে আর মানুষ থাকছে না, আপনাকে তাও তো আমি ভালো ওল্ড এজ হোমে রেখেছিলাম, সেখানে তো আপনার কোনো সমস্যাই হবার কথা নয়। ওরা দাদা নাতি কথাবার্তা বলতে থাকলেই ঠিক তখনই বাইরে কিছু একটা শব্দ পাওয়া যায়। দেখা যায় সেখানে চলে এসেছে শিবুদু। সে এসেই লক্ষ্মণকে থ্রেট দিচ্ছিল, তুই আসলে কে আর কেনই বা তুই আমার পেছনে এমন করে লাগিয়েছিস? তোকে মারতেও আমার 1 সেকেন্ডও কিন্তু সময় লাগবে না। আর তুই যে আন্ডার কভার পুলিশ অফিসারটাকে বাঁচিয়ে দিয়েছিলিস না, ওকে আমি মেরে দিয়েছি। তো তোর জন্য এটাই ভালো হবে যে তুই ভালোভাবে থাক, না হলে কবে যে আমি তোকে মেরে দেব এটা আমি নিজেও জানি না। আরও অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় ওরা। পরদিন সকালবেলাতেই লক্ষ্মণ তার দাদাকে নিয়ে স্টেশনে আসে ওর প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কিন্তু লক্ষ্মণ তা জানতো না যে সে নিজে কত বড় একটা ধাক্কা খেতে চলেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে তুলসী এবং তার বাবা। ওদেরকে দেখে তো লক্ষ্মণের চোখ চমকে ওঠে, আর সবচাইতে বেশি অবাক হয়েছে ওরা বাপ মেয়ে। তারপর সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখন ওদের সম্পর্কে সবকিছুই লক্ষ্মণকে খুলে বলে দাদা। প্রথমে তো লক্ষ্মণ কিছুই বিশ্বাস করে না। তারপর যখন তুলসীর ব্যাগটা ওর দাদা কেড়ে নেয় এবং সেটার ভেতর থেকে অনেকগুলো গঞ্জিকা বের করে, তখন সব কিছু ক্লিয়ার হয়ে যায় লক্ষ্মণের। শোকে ওর মন ভেঙে যায়। সে মনে মনে ভেবেছিল তুলসীকে সে বিয়ে করবে, কিন্তু সেটাও তার হলো না। এসআই এর পরিণতি। এদিকে দেখা যায় পাশের গ্রামে থাকা এসআই এর ছেলে তার বন্ধু বান্ধবের সাথে পার্টি করছিল। সেখানে সবাই বারবার বলাতে সেও একটু গঞ্জিকা খায়। তারপর বাইক নিয়ে যাচ্ছিল সে রাস্তা দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু নেশা এত মাতাল হয়ে আছিল যে তার চোখ হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ এভাবে গাড়িটা চালানোর পর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মারা যায় ছেলেটা। এই ব্যাপারটা ঘটে যায় ওর বাড়িতে তো কান্নার রোল পড়ে যায়। বাবা মা পাড়া প্রতিবেশী সবাই কান্না করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে লক্ষ্মণ আর ওই এসআইকে বলে, আপনার ছেলে কিন্তু নেশা করার জন্য মারা যায়নি, সে মারা গিয়েছে শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। এখানে পুরোপুরি দোষটাই আপনার। লক্ষ্মণের মুখে এই কথাগুলো শুনে এসআই বুঝতে পারে যে তার কত বড় ভুল হয়ে গিয়েছিল। তখন সে ছেলের শেষ কাজ করতে করতে শপথ করেছে সে একদম ভালো হয়ে যাবে। পরদিন সকালবেলাতেই দেখা যায় শিবুদু গঞ্জিকা দিয়ে ট্রাক লোড করছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশটা। তখন শিবুদু বলে, আপনার যে ছেলে মারা গেছে এতে আমি খুবই দুঃখিত। আমিও শেষ কাজে যেতাম, কিন্তু একটু ব্যস্ততার জন্য যেতে পারিনি। আর কিছুক্ষণ পরে আমার বাড়িতে এসে আপনি আপনার শেয়ারটা নিয়ে যাবেন। কিন্তু পুলিশটা বন্দুক তাক করে শিবুদুর দিকে আর বলে, এতদিন তুমি যা করেছো, এখন আর কিছু করতে পারবে না। এগুলো এখানেই শেষ। এই জায়গা থেকে 1 ফোঁটা গঞ্জিকা আমি আর বাইরে যেতে দেব না। আমার মতো যেন কোনো বাবাকে নিজের ছেলের জন্য এরকম ভুগতে না হয়। এটা বলেই ও সব মাল শেষ করে নেয়। তারপর সেখান থেকে থানায় এসে মালগুলো রাখে একটি জায়গায়। সেই দিন রাতের বেলাতে বাড়িতে ফিরছিল পুলিশটা। ও সাথে ছিল একজন কনস্টেবল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পায় একটি অটো থামিয়ে কয়েকজন কিছু একটি করছে। তখন কনস্টেবলটাকে পাঠায় সামনে দেখার জন্য। ওদের কাছে যাওয়ার পর একজন বলে, আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তো এটা ঠিক করছি। আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে কনস্টেবল। তখন হঠাৎ করেই দেখতে পায় একটি হাতিয়ার। পুলিশটা এসআইকে বলতে যাবে ঠিক তখনই ওকে পেছন থেকে আঘাত করে। কিছুক্ষণের মধ্যে ওকে মেরেও ফেলা হয়। এই ব্যাপারটা দেখে তো থতমত খেয়ে যায় এসআই, আর সাথে সাথেই সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে এলোপাথারিভাবে। আর এদিকে ওরা সবাই লুকিয়ে পড়ে। ওই অটোতে যে 5 জন ছিল সবাই ছিল আসলে বড় বড় সন্ত্রাসী। তারপর ওরা সবাই মিলে এক এক করে অ্যাটাক করে সেই এসআইকে। আস্তে আস্তে পুলিশ অফিসারটাকে ধরাশায়ী করে ফেলে। এক পর্যায়ে মারা যায় সেই পুলিশ অফিসারটা।
সেখান থেকে ওদের কাজ শেষ করে ওরা 5 জন চলে আসে শিবুদুর বাড়িতে। ওদের জন্য আগে থেকেই খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। পেট পুরে খাওয়া দাওয়ার পরে ওদেরকে ওদের টাকা পয়সা মিটিয়ে দেয় শিবুদু। ওরা সেখান থেকে চলে যাওয়ার সময় বলে যায়, এরপরও কখনো যদি কোনো সমস্যায় পড়ো একবার আমাদেরকে কল দিও, অবশ্যই আমরা চলে আসব। এদিকে দেখা যায় পুলিশ অফিসারটার শেষ কাজ সম্পন্ন করা হচ্ছে। ওর বউ তখন বলে ওঠে, আমার স্বামী যখন খারাপ ছিল তখন ওর জন্য আমার ছেলেটা মারা গেল, আর এখন আমার স্বামী ভালো হয়ে গেছে আর সে নিজেই মারা গেল। এই কথাগুলো শুনে মন খারাপ হয়ে যায় লক্ষ্মণের। ওর কাছে আরও একটি খারাপ খবর আসে। এই এলাকায় যিনি এসপি আছেন তিনি তদারকি করে থানা থেকে সকল গঞ্জিকা বের করে নিয়ে দিয়েছে সে ভুল লোকজনকে। এগুলো শোনার পরে লক্ষ্মণ একটি প্ল্যান করে বসে। দেখা যায় শিবুদু আগেই কলকাতা চলে গিয়েছে আর ওর লোকজনগুলোকে মালগুলো নিয়ে আসতে বলে। সেই দিন সন্ধেবেলার সময় ট্রাক দুজনে বেরিয়ে পড়ে। ওরা রাত্রি যতই গভীর হয়েছিল ততই প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। ওরা যেতে যেতেই রাস্তার মাঝে দুটো পাথর এসে পড়ে। তখন ওরা কল লাগায় শিবুদুকে, ব্যাপারটা জানায়। তখন শিবুদু বলে, তোমরা তাহলে একটি ট্রেনে করে ওগুলো আনো। শিবুদুর কথা তো আর ফেলা যায় না, কারণ ওই উৎসবের লিডার। কথা মতো সেই গঞ্জিকাগুলো মালবাহী ট্রেনে উঠিয়ে দেয়। এই খবরটা লক্ষ্মণ পর্যন্ত যেতে আবার খুব একটি সময় লাগে না। সেজন্য হেডকোয়ার্টারে ফোন দেয় আর বলে যে রাস্তায় একটু সমস্যা হয়েছে, তো ট্রেনটা একটু থামাতে হবে, আর নিজের ট্রেনের রাস্তাটা ভাঙতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা সেখানে এসে থামে। তারপর পরপরই তাণ্ডব লীলা শুরু করে দেয় লক্ষ্মণ। সেই মালবাহী গাড়িতে থাকা যতজন সন্ত্রাসী ছিল সবাইকেই মারতে শুরু করে। ওদেরকে একদম কুত্তা মারছিল লক্ষ্মণ। এই ব্যাপার স্যাপার দেখে বুদ্ধি করে শিবুদুর লোকেরা পাশের গ্রামের সবাইকে খবর দেয়। আসলে ভেতরে যে গঞ্জিকাগুলো আছে এগুলো সবই হলো এই গ্রামবাসীদের। তাদের থেকে গঞ্জিকা তো নিয়েছে শিবুদু, কিন্তু এখন আর টাকা পরিশোধ করেনি। যদি ওটা কলকাতায় না পৌঁছায় তাহলে তাদের টাকাও পরিশোধ করবে না। এই জন্য সবাই মিলে চলে আসে এবং অ্যাটাক করতে চায় লক্ষ্মণকে। কিন্তু সেও তো কিছুতে কম নয়। বুদ্ধি করে সে তার চারপাশে আগুন ধরিয়ে নেয় আর বলে, তোরা যদি আর এক পাও সামনে আসিস তাহলে তোদের সকল গঞ্জিকা এখানেই পুড়ে রাগ করে দেব। এটাতে ভয় পেয়ে যায় গ্রামবাসী, ওকে টাচ করার সাহস পায় না। তার পরপরই পড়ে থাকা একটি চালাকে কল দেয় শিবুডু। ফোনটা ধরে লক্ষ্মণ, আর এবারে উল্টো সে শিবুডুকে থ্রেট দেয়। পরদিন সকালবেলাতেই শিবুডু কল দেয় ওই এসপিকে আর সবকিছু খুলে বলে। তখন এসপি বলে, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ওখানে আমি একজন পুলিশ অফিসারকে পাঠিয়েছি, যেখানে সেই দিনই পুলিশ অফিসারটা মারা গেল। এই পুলিশটা একদমই কারাপ্টেড, সে খুব সহজে তোমার গুঞ্জিকাগুলো নিয়ে আসবে। ওকে আমি যা বলবো সে সেটাই শুনবে। দেখা যায় এটা তো ফণীন্দ্র, যাকে লক্ষ্মণ তো আগেই জাহান্নাম দেখিয়ে এসেছিল। তবে ফণীন্দ্র তো এখনও জানেন না যে ওর সামনে কার হতে চলেছে। ফণীন্দ্র যখন রেলওয়ে স্টেশনের পুলিশ রুমে ঢোকে তখন লক্ষ্মণকে দেখে তো একদম অবাক হয়ে যায়। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল সে যেন ভূত দেখে নিয়েছে। এতে সেখানে একটি ভয়ও পায়। তারপরেও আস্তে আস্তে ওর কাছে গিয়ে বলে যে গঞ্জিকাগুলো তুমি শেষ করেছিলে সেগুলো আমাকে দিয়ে দাও, আর এই কাগজে একটি সাইন করে দাও। তখন ওকে অবাক করে দিয়ে লক্ষ্মণ বলে, কিসের গঞ্জিকা, আমি তো কিছুই শেষ করিনি। এটাতে অবাক হয়ে যায় ফণীন্দ্র। তবে সে তো জানতো যে মিথ্যে কথা বলছে লক্ষ্মণ, কিন্তু ওর কাছে তো কোনো প্রমাণও নেই, এই জন্য কিছু করতেও পারে না ফণীন্দ্র। তারপর সেখান থেকে বেরিয়ে এসে শিবুডুকে কল লাগায় এবং সব কিছু খুলে বলে। সাথে এটাও জানায় যে তোমার মালের কথা তুমি ভুলে যাও, এর সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না। ও হচ্ছে গভীর জলের ফিশ। ওর মুখে এমন কথা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় শিবুডু। তুলসীর সাজিশ। পরদিন সকালবেলাতেই শিবুডু চলে আসে লক্ষ্মণের সাথে দেখা করার জন্য, আর এসেই ওকে অনেক করে কথা শোনায়। সাথে বলে, যদি তুই আমার গঞ্জিকাগুলো আমাকে না দিয়ে দিস তাহলে তোকে সহ তোর গোটা পরিবারকে আমি মেরে ফেলবো। আরও অনেকভাবে ওকে থ্রেট দেয়। এই ব্যাপারটাতে ওর কলার ধরে টানতে টানতে গিয়ে লকআপে পড়ে দেয় লক্ষ্মণ। তবে ওকে বেশিক্ষণ রাখতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এসপি নিজেই, আর শিবুডুকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তখন গাড়িতে করে যেতে যেতে শিবুডু বিভিন্ন জায়গায় কল দেয়। এক পর্যায়ে ফরেস্ট অফিসারকে কল দিয়ে সিসিটিভিগুলো চেক করতে বলে, দেখো তো ওই দিক দিয়ে কোনো গাড়ি ঢুকেছে কিনা। এদিকে দেখা যায় লক্ষ্মণ ওর দাদা কথাবার্তা বলছিল, তখন হঠাৎ করেই সেখানে চলে আসে দাদার একজন গার্লফ্রেন্ড আর ওনাকে খাবার দিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মণের ফোনে একটি কল আসে। কলটা দিয়েছিল তুলসী, আর ওর বাড়িতে আজকে ওকে ডিনার করতে বলে। কিন্তু লক্ষ্মণ ওকে না করে দেয়, বলে কালকে না তুমি আমাকে হুমকি দুমকি দিলে, তাহলে আজকে তুমি কেন আবার আমাকে খাবারের জন্য ডাকছো? অবশ্যই তোমার কোনো না কোনো মতলব রয়েছে। তারপর গিয়ে দাদার সাথে খাবার খেতে যাবে, ঠিক তখনই দাদা বলে, এগুলো আমাকে দিয়ে গেছে তোর জন্য, এখানে এক ফোঁটাও নেই। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে চলে আসে লক্ষ্মণ তুলসীর বাড়িতে। ওকে খুব আদর যত্ন করে তুলসী খাবার খাওয়াচ্ছিল।
দেখা যায় ঘরের বাইরে তুলসীর বাবা সহ ওদের পুরো গ্রামটা অপেক্ষা করছিল। আসলে এটার পিছনে একটি কাহিনী আছে। তুলসীকে ওদের গ্রামের একজন বন্ধু মাশরুম রান্না করে এনে দিয়েছিল আর বলেছিল এটা হচ্ছে ট্রুথ মাশরুমের মতো কাজ করে। যদি এটা লক্ষ্মণকে খাওয়ানো যায় তাহলে অবশ্যই কাজ হবে, আর তার থেকে এটা জানা যাবে যে আমাদের গঞ্জিকাগুলো সে কোথায় রেখেছে। তখন ওদের প্ল্যান মোতাবেক তুলসীও সেটাই করে, কিন্তু লক্ষ্মণের মুখ থেকে একটি কথাও বের করতে পারে না। পরদিন সকালবেলাতে আবার ওদের দুজনের দেখা হয়, কিন্তু এবার লক্ষ্মণ দেখতে পায় কিছু টাকা দিয়ে তুলসী একটি বন্দুক কিনল লক্ষ্মণের কাছ থেকে। তখন ওর কাছে জিজ্ঞেস করে, বন্দুক দিয়ে তুমি কি করবে? এটা কি তুমি আমাকে মারার জন্য কিনেছো নাকি? তুলসী বলে, এটা দিয়ে আমি শিবুডুকে মারব, কারণ সে আমার বোনকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে। ছোটবেলা থেকেই সে আমার বোনকে ভালোবাসত, কিন্তু সে তো অনেক খারাপ। এর জন্য আমার বাবা ওর সাথে আমার বোনের বিয়েটা দেয়নি, আর অন্য জায়গায় ওর বিয়েটা ঠিক করে। যেদিন আমার বোনের বিয়ে হয়েছিল ঠিক সেই দিনই শিবুডু এসে ওর হুবু জামাইকে মেরে ওকে উঠিয়ে নিয়ে গেছে। এই জন্য শিবুডুকে মারার জন্য আমি যাই একজনকে কন্ট্রাক্ট দেওয়ার জন্য, সে 6 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে। তো তখন অত টাকা ছিল না, এই জন্য আমরা গঞ্জিকা বিক্রি করে টাকাগুলো অ্যারেঞ্জ করছিলাম। কিন্তু এর মধ্যে তো তুমি এসে ঝামেলা বাড়িয়ে দিলে। যদি তুমি না আসতে তাহলে এতদিন আমাদের 6 লাখ টাকা হয়েই যেত, আর এই জন্য এখন নিজের জানের ঝুঁকি নিয়ে মারতে যাব ওকে আমি নিজেই। তখন লক্ষ্মণ বলে, ও আচ্ছা ঠিক আছে। তাহলে এই কথা তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বোনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এদিকে দেখা যায় শিবুটুর কাছে একটি খবর আসে, বনের ভেতরে যেখানে টাইগার জোন আছে সেখান দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজটা পাওয়া গেছে। তখন সে টাইগার জোনের উদ্দেশ্যে রওনা করে দেয় শিবুটু। কিন্তু এই জায়গা সচরাচর কেউ যায় না, কেননা ওদিকে আসলেই বাঘ আছে। এগুলোর কোনো কিছুতেই ভয় না পেয়ে শিবুটু আগাতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরও কিছুতেই খুঁজে পাচ্ছিল না ট্রাকটা। তারপর হঠাৎ করে কিছু একটি দেখে ওর সন্দেহ হয়। লতাপাতাগুলো সরাতে দেখতে পায় বিশাল বড় একটি ট্রাক। তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে ট্রাকের দরজাটা খোলে, কিন্তু দেখতে পায় ভেতরে তো কিছুই নেই। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় শিবুটু। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। লক্ষ্মণ বনাম 5 সন্ত্রাসী। অন্যদিকে রাতের বেলাতে বাসার দিকে ফিরছিল লক্ষ্মণ। ঠিক তখনই রাস্তায় দেখতে পায় ছেলে মেয়ে মিলে 5 জন মানুষ একটি অটোর কাছে কিছু একটি করছে। আসলে ওই 5 জন যারা সবাই মিলে মেরেছিল পুলিশ অফিসারটাকে, আর আজকে তারা এখানে এসেছিল শিবুটুকে মারার জন্য। তারপর শুরু করে দেয় ওদের কাজ। অসংখ্যায় লক্ষ্মণের ওপর অট্যাক করে বসে। এতে লক্ষ্মণ হতবাক খেয়ে যায়, আর ওদের হাতে শুরু করে লক্ষ্মণকে অনেক বাজেভাবে মারা। সবাই মিলে তারপর লক্ষ্মণকে এমন একটি পজিশনে ধরে ফেলে যেখান থেকে কোনোভাবেই বেরোতে পারছিল না লক্ষ্মণ। তবে লক্ষ্মণ তো কম নয়, এই জন্য সে অনেক শক্তি একসাথে যুগে ওদেরকে মারতে শুরু করে। যদিও ওরা 5 জনই ছিল খুবই স্কিল্ড ফাইটার, তবে লক্ষ্মণ ছিল ওদের থেকেও বেশি ভয়ঙ্কর। এক এক করে ওদের সবাইকে মেরে ফেলতে থাকে লক্ষ্মণ। এই 5 জনকে খতম করতে খুব একটি সময় লাগে না। তারপর ওদের টেম্পোটা নিয়ে চলে আসে শিবুডুর বাড়িতে। এই টেম্পোটা দেখে শিবুডুর আর বুঝতে বাকি থাকে না যে ওদের সবাইকেই মেরে ফেলেছে লক্ষ্মণ। তখন লক্ষ্মণ সোজা ঢুকে যায় ঘরের মধ্যে এবং ওদের 5 জনের জন্য রাখা খাবারটা সামনে বসে। একটি কলার পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে খাবার খেতে শুরু করে আর বলতে থাকে, খুব টেস্ট হয়েছে কিন্তু খাবারটা। তারপর পরে শিবুডুর ইশারাতে কয়েকজন মিলে অ্যাটাক করে লক্ষ্মণকে। কিন্তু লক্ষ্মণের কাছে তো ওরা কিছুই নয়, কারণ ওদের 5 জনের মতো স্কিল ফাইটারকেও হারিয়ে এসেছে, আর এরা হচ্ছে স্মল ফ্রাই। এই জন্য তেমন একটি বেগ পেতে হয় না লক্ষ্মণের। তারপর যাওয়ার সময় তুলসীর বোনের পায়ে থেকে চেনটা ভেঙে ওকে নিয়ে যায়। চলে যাওয়ার আগে শিবুটুকে একটি চ্যালেঞ্জও তুলে দিয়ে যায়, যেদিন তুই আমাকে মেরে ফেলতে পারবি সেই দিন তুই বিয়ে করতে আসিস একে। ওর মুখে এমন কথাবার্তা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবুটু। সেখান থেকে লক্ষ্মণ সরাসরি ওর বোনকে নিয়ে চলে আসে তুলসীদের বাড়িতে। বোনকে ফিরে পেয়ে তো তুলসী এবং ওর বাবা অনেক খুশি। এবার তুলসী সত্যি সত্যি লক্ষ্মণের প্রেমে পড়ে যায়। দাদার হত্যা। এদিকে দেখা যায় পরদিন সকালবেলাতেই একজন এক্সপার্টকে ডাকা হয়, যে কিনা গঞ্জিকাগুলো কোথায় আছে সেটা খুঁজে বের করবে। সে এসেই জঙ্গলের মধ্যে ট্রাকটা চেক করতে থাকে। তখন খেয়াল করে দেখতে পায় গাড়ির টায়ারে কালো মাটি, কিন্তু এই জঙ্গলের মধ্যে তো সবই লাল মাটি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যেখানে কালো মাটি আছে সেখানে গিয়ে গঞ্জিকাটা লুকোনো হয়েছে। তখন ওটা খুঁজতে খুঁজতে চলে আসে একটি জায়গায়। দেখতে পাই চারিদিকে ছোট্ট ছোট্ট দোবার মধ্যে ভাঙা ছিল একটি বাড়ি। তার মানে গঞ্জিকাগুলো ঘরের মধ্যে রাখা হয়েছে।
বাইনোকুলার দিয়ে ওরা দেখে এটা শিওর হয়। তারপর আস্তে আস্তে আগাতে থাকে পানির ভেতর দিয়ে। কিছু দূর গিয়ে ওঠে ঘরে। দরজাপা খুলে উঁকি মেরে দেখতে পায় একজন বসে আছে। তার পরপরই চলে একটি শটগান। দেখা যায় এটা তো লাক্সমানের দাদা। একের পর এক সে মানুষকে পাখির মতো মারছিল। কারো প্রতি তার জন্য তা একটু দয়া মায়া নেই। আসলে সে আগে মিলিটারিতে কাজ করত। যে ওর আশেপাশে আসছিল তাকে মেরে দিচ্ছিলেন তিনি। এতে গুন্ডারাও তো অনেক ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই লাক্সমানের দাদার ফোনে একটি কল আসে। কলটা দিয়েছিল লাক্সমান। তখন সব কিছুই খুলে বলে ওর দাদা, আর বলে, তুই একদমই চিন্তা করিস না, এগুলো সব আমি দেখে নেব। কিন্তু দাদার মুখে এসব কথা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় লাক্সমান, আর সেই জায়গার উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হয়। দাদার দিকে গুলি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে শিবুরু এবং তার সাথে এসেছিল পেট্রো। এসে গোলাগুলি করতে থাকে। পেট্রোর কয়েকটা গুলি গিয়ে লাগে দাদার গায়ে। যতক্ষণে লাক্সমান এখানে পৌঁছয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখতে পায় দাদা মারা গেছে। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় লাক্সমান, কারণ যখন অনেক অল্প বয়স ছিল তখনও বাবা মা মারা যায়। তখন ওর দাদা ইচ্ছা করে মিলিটারি থেকে রিটায়ারমেন্ট গ্রহণ করে, এমনকি ওদের দুজনের মধ্যে যেন কেউ আসতে না পারে এই জন্য লাক্সমানের বিয়ে পর্যন্ত ভাঙিয়ে দিত ওর দাদা। এই সকল কথাগুলো একটি টেপ রেকর্ডারে রেকর্ড করে গিয়েছিল দাদা। একদম শেষে বলে, এখন তো বিয়ে করতে পারবি, কোনো সমস্যা নেই, কারণ তোর বিয়ে ভাঙার জন্য তো আমিই থাকলাম না। এসব ব্যাপারগুলো চিন্তা করে অনেক কান্না করতে থাকে লাক্সমান। শেষ যুদ্ধ। পরদিন সকালবেলাতেই দেখা যায় একটি মেলা শুরু হয়েছে। সেখানে শিবুরু এবং পেট্রো অনেক করে নাচানাচি করছে। কেন জানি সকল গ্রামবাসীকে এখানে উপস্থিত হতে বলা হয়। সবাই যখন এখানে আসে তখন দেখায় ওদের খেল। লাক্সমানকে মেরে টানিয়ে রেখেছিল একটি দড়ি দিয়ে। আজকে ওকে উৎসর্গ করবে দেবীর কাছে। অনুষ্ঠানটা শুরু করার জন্য শিবুটু হাতে একটি রামদাও নেয়। মহিষকে বলি দিতে যাবে, ঠিক তখনই ওদের হাত থেকে ছুটে যায় মহিষটা, আর গিয়ে লাক্সমানের দড়িটা খুলে দেয়। তখনই শুরু হয়ে যায় লাক্সমানের তাণ্ডব লীলা। এক এক করে সবাইকে মারতে শুরু করে। কাউকে এবার আধা মারা করে রাখছিল না, একদম ফুল ফাইনাল কোর্স ছিল। চেলাপেলা সবাইকে মারার পরে এবার পেট্রোকে ধরে এক ঝাটকা, ওর গলার মধ্যে দিয়ে ত্রিশূল চালিয়ে দেয়। এতে করে মারা যায় পেট্রো। তারপর গিয়ে ধরে শিবুটুকে। অনেকক্ষণ চলে ওদের দুজনের মধ্যে এই ফাইট। এক পর্যায়ে রামদাও হাতে নেয় লাক্সমান, আর এক কোপে শিবুটুর দেহ থেকে ওর মুন্ডুটাই আলাদা করে ফেলে। মারা যায় শিবুটু। মারামারির মধ্যে ওদের গঞ্জিকাগুলো সব পরিয়ে দিয়েছিল লাক্সমান। পুরো এলাকাটাকে ভয়ঙ্কর শিবুটুর থাবা থেকে বাঁচিয়ে দিল। কয়েকদিন পরেই দেখা যায় লাক্সমান ছুটি নিয়েছে, কারণ এতদিনে সে তুলসীকে বিয়েও করে ফেলেছিল। ওরা দুজন হানিমুনে যাচ্ছে। ট্রেনে ওঠার পরপরই লাক্সমানকে কল দেয় ওর বস, আর বলা, একটা ঝামেলা হয়ে গেছে একটা জায়গায়, তো তোমাকে খুবই প্রয়োজন। কিন্তু লাক্সমান বলে, আগামী 3 মাস আমাকে একদমই খুঁজে পাবেন না স্যার, কারণ আমি এখন হানিমুনে যাচ্ছি। আর এর মধ্যেই শেষ হয়ে যায় সিনেমাটি। বন্ধুরা, কেমন লাগলো সিনেমাটি? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।